নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই বকখালি ঘুরতে আসেন, বকখালি ঘুরতে এসে সমুদ্র সৈকতে এনজয় করেন এবং চারিদিকের দৃশ্য দেখেন। তবে বকখালির পাশেও যে গ্রামীণ জীবন রয়েছে, তাদের জীবনধারা কেমন এবং তাদের সংস্কৃতি, কালচার, পুজো, ধর্মীয় বিশ্বাস সেগুলো কেমন, তাই থাকছে আজকের ভিডিওতে। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পুরোটা দেখবেন, অনেক কিছু দেখতে পারবেন। এই রাস্তাটা চলে গেছে সরাসরি ফ্রেজারগঞ্জের দিকে। ফ্রেজারগঞ্জ, তারপরে হেনরিস আইল্যান্ড, এইসবের দিকে এই রাস্তাটা চলে গেছে। এই রাস্তা দিয়েই জেনারেলি ট্যুর হয়। তবে বকখালি যে মূল ভ্রমণ জায়গা, সেই জায়গাটার আশেপাশে প্রচুর হোটেল গড়ে উঠেছে, প্রচুর কনস্ট্রাকশন, প্রচুর হোটেল গড়ে উঠেছে। আর তার পার্শ্ববর্তী অঞ্চলের গ্রামীণ জীবন কেমন হয় তাই থাকছে আজকের ভিডিওতে। আর এটা হচ্ছে একটা পড়ার জায়গা, সবাই পড়াশোনা করছে বসে বসে, এরকম ছোট্ট টিন দিয়ে, ওপরে অ্যাসবেস্টস দিয়ে পড়ার জায়গা, লাঠি নিয়ে বসে পড়াচ্ছে স্কুল টিচার। আর এইরকম গ্রামীণ পরিবেশ। তবে কিছুটা অংশে এরকম ভালোই বাড়ি রয়েছে। আর যদি আমরা, এটাও গ্রামীণ পরিবেশ, কিছুটা অংশে এরকম বাড়ি রয়েছে আর অনেকটা অংশ জুড়ে হোটেল তৈরি হয়ে গেছে। বেশ কিছুটা অংশ জুড়ে এরকম হোটেল তৈরি হয়েছে। আর এই গাড়িগুলোও যায়, টোটো বেশি চলে এখানে। আর হোটেল বাদ দিলে যদি আমরা আরও কিছুটা অংশ এগিয়ে যাই, তখন পুরোপুরি সুন্দরবনের যে গ্রামীণ পরিবেশ সেটা আমাদের চোখের সামনে ধরা পড়বে। এই পাশেও গ্রামীণ পরিবেশ, এরকম ছায়া ঘেরা পরিবেশ, আর এদিকে জলাশয়, আর এখানে একটা ছোট্ট মন্দির। এটা কি মন্দির নাকি? আচ্ছা, এইখানকার লোকের নৌকা নিয়ে মাছ টাছ ধরতে যায় না? এখানে নৌকা নিয়ে হারবারে যায়। তো এইখানকার লোকের বেশিরভাগ কি কাজ করে? কাজ করে নৌকো বাইতে যায়। ও, আর এই কি পর্যটন শিল্পের জন্য টোটো বেশি এখানে? মানে এমনি কি হয়, সুন্দরবন, এটা তো সুন্দরবনের অঞ্চল, অন্য সুন্দরবনের অঞ্চলের বেশিরভাগ মানুষই মাছ ধরে, নাহলে কাঁকড়া ধরে, কিন্তু এখানে সেটা না। না, আমরা মিন ধরি। মিন? কাঁকড়া, মাছ। মিন কোথায় ধরে? নদী কোথায় এখানে? বকখালি যে আমাদের সমুদ্রে। সমুদ্রে মিন ধরেন? হ্যাঁ। ও, মিনের দাম কিরকম থাকে এদিকে? এদিকে মিনের দাম নেই তো এখন, 100 টাকা, 200 টাকা, 150 টাকা। 1000? 1000 মিন এখন নেই। 1000 করে, 1000 মিনের দাম 100 টাকা। 100 টাকা? 50 টাকা। এখন দিনে 1000 ধরতে পারেন? হ্যাঁ, মাছ হলে হবে, না হলে 5000 10,000 মিন হয়ে যায়। তাই তাই? থাকে, দাম পাই না। কিন্তু যেখানে স্নান করে সেই জায়গায় ধরতে পারেন না অন্যদিকে গিয়ে? সেই জায়গায়? যেখানে মানে আপনারা চান করছেন ওইখানেই আমরা নিই। আর এমনি নৌকো নৌকো নিয়ে এদিকে যায় না, সেই বেনফিশের দিকে যেতে হবে? দূরের দিকে যায়, ওটা হারবার থাকে, হারবার থেকে ওদিকে। আর এখানে ঢেউ গাঙ্গে মানে আমরা কি করে ধরবো নৌকোতে? হ্যাঁ। তো আমরা ভিতর গাঙ্গে যদি, না, এদিকে নদী আছে না, যে একটা 7 মাইল না 10 মাইল নদী আছে। হ্যাঁ, সেই সব নদীতে হলে নৌকো দিয়ে ধরা যায়। হ্যাঁ। কিন্তু আমাদের এইসব নদীতে নৌকো দিয়ে ধরা যায়। আচ্ছা, আরেকটা কথা আমার জানার ইচ্ছা আছে, যেটা হচ্ছে কাঁকড়া মেলা হয় না আপনাদের এখানে? ওই 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 যে লালপুর যে বলে। হ্যাঁ, লালপুল, ওখানে কাঁকড়া মেলা হয় তো? হ্যাঁ, হ্যাঁ। তো ওই মেলার সম্পর্কে যদি কিছু বলেন, কারণ মেলা সম্পর্কে আমি কালকে শোনার চেষ্টা করছিলাম, কিছু পাইনি কোনো তথ্য। মানে মেলার বিশেষত্ব কি? হ্যাঁ, আমাকে তো অভিজ্ঞতা না, এই যে কাঁকড়া ওঠে, তারপরে হচ্ছে উপর দিয়ে চিল ওড়ে। চিড়ুড়ে আমরা যাই না, আমরা বলে লোকে আমরা ওখানে যাইতেই না। বেশি দূর না তো এখান থেকে, তো 10-12 কিলোমিটার হবে। ভাড়া করে যেতে হবে, কিন্তু আমরা যাই না ওখানে, আর আমরা তো বলতে পারিনি। বলে লোকে বলে কাঁকড়া উঠে তুলতে করে। গেলে তো চিল উঠছে, হ্যাঁ। আর ঘর তুলে নিয়ে আসলে কিন্তু ওখানে ওই মন্দিরের সামনে কিন্তু কাঁকড়া উঠছে, একা উঠে আসবে। একাই উঠে আসবে? কোথা থেকে আসবে কি আমি জানি না, সেই মন্দিরের সামনে হ্যাঁ। কাঁকড়া কিন্তু বসে। আর এটা বছরের কোন সময় হয়? ওই তো ওই ফাল্গুন মাসে, চৈত্র ফাল্গুন মাসের মাসে দিকে হচ্ছে। হবে। না, চৈত্র এবছর মাসে, বোধহয় ফাল্গুন মাসে পুজো তিথি আগে ধরে আছে। হয়। তিথি ধরে হয়? তিথি ধরে। যদি কেউ আসতে চায় দেখতে, তাহলে কোন সময় আসবে? সেই ওই পুজোর সময় আসতে হবে, দোল উৎসব। দোল উৎসব? আসতে হবে মার্চ মাসে পুজোটা হয়। দোলের সময় হয়। ওটা দোলের সময় হয়? হ্যাঁ, দোলের সময় হয়। এই সময় দিদি এই ধরো ঘরটা তোলা দোলের হবে। 5 দিন 6 দিন পরে হয়। দোলের 6 দিন পরে হয়? মানে এই নির্দিষ্ট দিন থাকে না যে এদিনই পুজো হবে? না 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 না, হ্যাঁ নির্দিষ্ট নিত্য পূজা হচ্ছে। না, নিত্য পুজো না। হ্যাঁ, ওটা একটা নির্দিষ্ট দিন, যেটা ওটা মানে ধরে তিথি তিথি অনুসারে ধরে হবে, পুজোটা তিথি হয়। ধরে হবে। চিল না যতক্ষণ না উঠবে কিন্তু ঘর তুলতে পারবে না মামন। ঘর তুলতে পারবে না? না, বামনের কাছে একটা আয়না থাকবে, বামন কিন্তু নিজমা মুখ করে ঘর তুলবে, কিন্তু আয়না দেখতে পাবে ওই চিলের পুরো ছায়াটা আয়নায় পড়বে। আয়নায় পড়বে চিলের ছায়া? আকাশে যে চিল উঠবে তার চিলটা ছায়া উড়ে পড়বে? পুরো আয়নায় বামন মন্ত্র করবে, জল তুলবে, তার যেভাবে কাজটা সে করবে, কিন্তু বামন দেখবে যে চিলের ছায়াটা আয়নায় পড়ছে। আচ্ছা। সেই আয়না দেখে ঘর তুলে নিয়ে আসবে। সেই ঘর তোলা পরে তারপরে দেখা যাবে যে ওই
বড় একটা কাঁকড়া হ্যাঁ। ওই সামনে বসে আছে, তার ও, জন্য ওটা কাঁকড়া মানে মেলা আগে বলা হয়। কাঁকড়া মেলা ওর জন্য বলা হয় না, আগে চিল উঠবে, আগে চিল উঠবে, তারপরে ওইটা আয়নায় দেখা যাবে চার ছবি, তারপরে কাঁকড়া দেখা যাবে। হ্যাঁ, তারপরে কাঁকড়া দেখা হয়। মন্দির থেকে এই নদীর সাইডে, নদীতে একটা খাল নদী, ওতে চিল মানে ঘট তোলা হয়। হ্যাঁ, তারপরে এসে নদী মানে লালপুর নদীর পাশে। লালপুরে ওটা রাধানগর পড়ে যাচ্ছে, মানে মন্দিরটা রাধানগর, হ্যাঁ, আর রাধানগর একটা খালের মধ্যে ওই ওই জায়গাটার মধ্যে ওকে এ করতে হবে, জল যদি না থাকে হুম। ওই জল খুলে ওখানে চিলটা মানে ঘরটা তুলতে হয়। আচ্ছা আচ্ছা, মানে ঘট না তোলা পর্যন্ত হবে না। আর কাঁকড়া এমনি এমনি চলে আসে হ্যাঁ, প্রতিবার কি এমনি এমনি হয় এটা? হ্যাঁ, কখন থেকে কিভাবে আসবে কেউ বলতে পারবেন না, আর কিন্তু এটা কি মন্দিরে- গঙ্গা দেবীর পুজো হয় নাকি ওখানে, না বনদেবীর পুজো হয় কোথায়? ওখানে কাঁকড়া মেলায়? না না, বিশাল বিশাল বিশালাক্ষী দেবীর পুজো হয়। আচ্ছা আচ্ছা, আর মেলা কতদিন হয়? মেলা তো এখন অনেকদিন 6-7 দিন তো ভোগটা দেওয়া দিয়ে জন্য পুজোটা হয়, আর মেলা তো পুরো 1 মাস বসে থাকে, তার মানে পুজোটা বেশ 1 সপ্তাহ। বেশ জাগ্রত নাকি ওখানে? একদমই জাগ্রত। ওখানে কি মানুষের যে যা জিনিস চায়, করে নাকি? যে যা হ্যাঁ, চায় সে মানুষের তার পূজা, পায়। কারণ মানুষের পূজা থাকলে প্রচুর, তাদের না হলে প্রচুর চার ভিড় হয়ে যায়। 1 সপ্তাহ পুজো দেওয়া মানে কম ভিড়, প্রত্যেক দিন ধরো 250, 300, 400, 500 করে ভোগ হয়। তার মানে লাইনও তো বেশি ভালোই পড়ে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, জয়নগর মজিলপুরে একটা আছে না যে বনবিবি মেলা, যেটা ওই পারে গিয়ে হয়, হ্যাঁ, আমরা- ওই ওটা তো একদিনই হয়, একদিনই বনবিবি পুজো হয় ওখানে, কিন্তু এখানে 7 দিন ধরে হয়। হ্যাঁ, মানে ভোগটা এবার সবাই তো চায় যে আমি বছরে একবার মাকে ভোগ দিই, তার জন্য ব্রাহ্মণ একবার সারাদিনে 200, 300, 500 করতে পারে, বেশি তো করতে পারে না, তার জন্য এটা যতদিন সবাই ভোগ দেয় ততদিন পুজোটা নেয় আর বুড়িজিকে ভোগ দেয়। আচ্ছা আচ্ছা, তা আপনার ইচ্ছা আছে এবার আসার, তাহলে মার্চ মাসে আসতে হবে তাই তো? হ্যাঁ, একবার আসতে হবে, আসলে ওই ওই যে বিষয়টা, ওটা না আসলে বোঝা যাবে না। না ইচ্ছে রয়েছে আসা, তবে মার্চ মাসেই আসতে হবে তাহলে। চোখে ওটা তো সাতধারে প্রচারই হয়ে যায়, চোখে দেখতে হবে, ঘর তোলার কাছ থেকে সকাল থেকে আসলে সব কিছুটাই তুমি মানে দেখা যাবে সব কিছু। ঠিক আছে, আসছি, অনেক ধন্যবাদ এই তথ্য জানানোর জন্য। এটা হচ্ছে ব্যাপার ওই কাঁকড়া মেলার। গতকাল আসছিলাম যখন, ওই ভাইটা ঠিকঠাক বলতে পারছিল না। এটাই হচ্ছে কাঁকড়া মেলার পুরো ব্যাপার, এইরকমভাবে জাগ্রতভাবে হয় এবং চিল আকাশে উড়বে, তার ছায়া আয়নায় পড়বে, যদি আয়নায় ছায়া না পড়ে তাহলে ঘর তোলা যায় না, আর আয়নায় ছায়া পড়বে তখন পুজো শুরু হবে। আর যখন কাঁকড়া উঠবে সেই স্থানে তখন ঘর তুলবে, বিশাল একটা ব্যাপার। কাঁকড়া, চিল এগুলো জেনারেলি হয় না, ওই সময়টাই হয়, আর ওই সময়টাই পুজো শুরু হয়। এই হচ্ছে ব্যাপার। কাঁকড়া ধরেছিলেন নাকি? আচ্ছা, আমি কাঁকড়া ধরে আসলেন, আর এইখানকার পরিবেশ এইরকম সুন্দর পরিবেশ। এইদিকে ফুল টুল হয়ে থাকে, এরকম কেউ তোলে না। আমাদের দিকে সকালবেলা উঠে 4টে-5টার দিকে আগে সবাই ফুল তুলে নিয়ে চলে যায়, যদি বাড়িতে ফুল গাছও লাগানো হয় তাহলে সেই ফুলগুলো তুলে নিয়ে চলে যায়। আর ওপাশে একটা বাড়ি রয়েছে পুরো এরকম জলাশয়ের পাশে বা পুকুরের পাশে। আমার ডান দিকে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো ঝিল, এই ঝিলে ম্যানমেড ঝিল, এগুলো মাছ চাষ করা হয়, বাউর। আর এইদিকে পুরোপুরি বাড়ির পুকুর, আর এই রাস্তা দিয়েই বকখালি সাইড সিনগুলো হয়, এখন শুরু হয়ে গেছে। বকখালির এখানে সৎসঙ্গ কেন্দ্র রয়েছে একটা, অনেকটা বড় জায়গা জুড়ে সৎসঙ্গ কেন্দ্র। তবে যে ঘরটা করা হয়েছে ওপরে টিন দেওয়া, এরকম ছোট ঘর করা রয়েছে, এটা চালু আছে, তবে এর ভেতরে কনস্ট্রাকশন বেশি নেই, এরকম একটাই ছোট ঘর রয়েছে। আর এপাশে চাষের জমি কিছু রয়েছে, আর একটা জিনিস যেটা থাকে সবার ঘরেই, সেটা হচ্ছে রয়েছে পুকুর। আমি যদি এই দিকে যাই, এদিকে একটা ছোট্ট রাস্তা নেমে গেছে, তার পাশে মোটা মোটা শাপলা ফুল হয়ে রয়েছে। এবার একটা ছোট্ট পুকুর, প্রত্যেকের বাড়িতেই একটা করে পুকুর থাকে সুন্দরবনে। সেই পুকুরের জলেই তারা স্নান করেন, কাপড় চোপড় হোক, আর রান্না বান্না, বাসন মাজায় সব পুকুরের জলেই হয়। আর কল রয়েছে, তবে কলের জল পুরো পেট্রোলের মতো। এই হচ্ছে অবস্থা। এখানে হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে বেশ মনের আনন্দে, গুগলি খুঁজে খাচ্ছে। ওপাশে একটা পানকৌড়ি পাখি রয়েছে, আর এই অংশটার দৃশ্য দারুণ। যতটা অংশ রয়েছে জলাশয় এখানে পুরোপুরি এই শাপলা ফুল হয়ে রয়েছে, শাপলা বা শালুক ফুল হয়ে রয়েছে। দারুণ দৃশ্য লাগছে এটা। আর এখন বাড়িতে যাওয়ার পথগুলো হচ্ছে এরকম, এরকম একটা পথ রয়েছে, আর ওপাশ দিয়ে একটা সরু পথ রয়েছে, সেটা দিয়ে আমাদের ওইদিকে যেতে হবে। যদি বকখালির মেন জায়গা ছাড়িয়ে একটু পাশে আসা যায় তাহলে এরকম গ্রামীণ পরিবেশ আপনার চোখে পড়বে। আর রাস্তা হচ্ছে এটা গেটটা এইরকম তুলে দিলে
তুলে এরকম বাঁধিয়ে যদি দেওয়া হয় তাহলে গেটটা পুরো বন্ধ হয়ে গেল, আর এরকম নিচে নামালে খুলে যাবে। এদিকে কেউ নৌকা নিয়ে মাছ ধরতে যায় না। আর এইরকম জলাশয়, জলের পরিমাণটা বেশ ভালোই রয়েছে। এরকম সরু পথের পাশে এখানে বেশ ভালোই বাড়ি হয়ে গেছে। কিছু কিছু বাড়ি রয়েছে এখনও পর্যন্ত সুন্দরবনের সেই পুরনো বেড়ার বাড়ি এগুলো, তবে বেশ কিছু বাড়ি কনস্ট্রাকশন ভালো হয়ে গেছে। এটা জাল রয়েছে, মাছ ধরতে যায় না বললো, তবে এখানে তো জাল ভালোই রয়েছে। এই পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম। সুন্দরবনে যে গ্রামীণ পরিবেশ হয় না, সেরকম গ্রামীণ পরিবেশ নয় এটা। তবে এই বাড়িটা রয়েছে পুরো মাটির বাড়ি এখনও পর্যন্ত, ওপরে অ্যাসবেস্টস দেওয়া, এরকম মাটির বাড়ি। আর এই পাশ দিয়ে একটা রাস্তা গেছে, মাটির রাস্তা কিন্তু সব। আর এর ভেতরেও ভালো বড় বড় হোটেল হয়েছে, যেগুলো এখন চালু হয়নি আর ভবিষ্যতে চালু হয়ে যাবে। তবে দীঘায় যেরকমভাবে পর্যটক বাড়ছে আর ঘিঞ্জি অবস্থা হয়ে যাচ্ছে, তাতে করে বকখালি অনেকেই প্রেফার করছে। ওর জন্য বকখালিতে হোটেলের পরিমাণও বাড়ছে। আস্তে আস্তে বকখালি হয়তো সেরকম হয়ে যাবে। এই বাড়িটা দেখুন, পুরো বেড়ার বাড়ি, ওপরে এরকম ছাউনি দেওয়া, আর পড়াশোনা করছে। আর দিদিমণি লাঠি নিয়ে বসে রয়েছে পড়াশোনা করতে। এই দিকের পরিবেশটার দৃশ্য সম্পূর্ণ আলাদা। এগুলো ভেড়ি করে চাষ করা হয়েছে, মানে অনেকগুলো পরপর ভেড়ি। আর এইখানে সুন্দরবনের যেই উদ্ভিদগুলো, সেগুলো এইখানে দেখা যাচ্ছে, যেগুলো ওইদিকে বকখালির যে মূল সমুদ্র সৈকত, তার পাশে যে হোটেলগুলো হয়েছে ওখানে কেটে কেটে এমন অবস্থা করেছে ওখানে কিছু দেখা যাচ্ছে না। এখানে সেইগুলো বেশ ভালো করে চোখে পড়ছে। তবে এগুলো ভেড়ি, এগুলো মনুষ্য সৃষ্ট আর কি, মনুষ্য সৃষ্ট জলাশয়। সুন্দরবনে বাচ্চারা এখন পড়াশোনা করছে। আচ্ছা, এই যে সবাই জোরে জোরে পড়ছো, একজন পড়ার জন্য আরেকজনের পড়ার অসুবিধা হচ্ছে না? হচ্ছে না? এটা কি পড়ছে দেখি, কোন ক্লাস তুমি? 4। আচ্ছা আচ্ছা, কি বলো তো? ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি। ইট ইজ মানে এটা হয়, অ্যান্ড মানে একটি, আফটারনুন মানে বিকেলবেলা। কি আফটারনুন মানে? ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাস। তাহলে এটা হয় ফেব্রুয়ারি মাসের কি? আফটারনুন মানে কি বললাম? বিকেলবেলা। তাহলে কখনকার বর্ণনা এটা? ফেব্রুয়ারি মাসের বিকেলবেলা। AMILD কি হয় জানো? মাইল্ড। মাইল্ড মানে হচ্ছে গিয়ে মৃদু। উইন্ড মানে এই যে এখন যে বাতাস বইছে পাশ থেকে, এটা হচ্ছে মৃদু বাতাস। তোমাদের এখানে সব সময় থাকে, কিন্তু ফেব্রুয়ারি মাসে সব জায়গায় থাকে ঠান্ডা ঠান্ডা বাতাস। ইজ ব্লোয়িং মানে বইছে, তাই তো? এইটা কি পড়ো তো? দ্য সানলাইট, সূর্যালোক ইজ হয় সফট, মানে সফট মানে কি? নরম। সূর্যালোক তো নরম হয় না, ওইটা সূর্যালোকটা কোমল হয়, তাই বলেছে দ্য সানলাইট ইজ সফট। বাহ, ভালো পড়ছো তো, পড়ো। আর ও পড়ছে গ্লোবাল ওয়ার্মিং। কোন ক্লাস বাবা? 8 7 গ্লোবাল ওয়ার্মিং, আরে 8 7। আচ্ছা ঠিক আছে, পড়ো পড়াশোনা করো। খুব সুন্দর পড়াশোনা করছে সবাই এখানে বসে। এই সব বাচ্চাগুলোকে দিদি পড়াচ্ছেন। নমস্কার। আপনি পড়ান নাকি প্রতিদিন? মানে টিউশনই দেন আপনি? আচ্ছা, না আপনি এখানে গৃহবধূ? মানে আপনার স্বামী কি কাজ করেন? ওই ফিশিং এ যায়, ফিশারি আছে। ফিশারি বলতে এই যে এই জায়গাটায় মাছ চাষ হয়? আচ্ছা, আর আপনি বাচ্চাদের পড়াশোনা করান? সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে মানে শিক্ষক পাওয়াটাই তো মুশকিল। মানে এখানে তাও রয়েছে, বকখালি লাগোয়া অঞ্চল, এখানে তাও রয়েছে, কিন্তু আমি আরও অনেক জায়গায় গেছি, যে ছোটো রাক্ষসখালি, তারপরে ওদিকে কুমিরমারি, ওদিকে খুব শিক্ষক পাওয়া মুশকিল। তা আপনাদের মতো মানুষরা যদি এগিয়ে আসে পড়াশোনার ক্ষেত্রে ভালোই হয়। হ্যাঁ, যতটা সম্ভব চেষ্টা করি ওদেরকে যাতে শিক্ষা দেওয়ার জন্য, যতটা সম্ভব পারি আমি। কত বছর ধরে করছেন এটা? এটা 3 বছর 4 বছর হতে যাচ্ছে। 4 বছর হতে গেল। আচ্ছা, এখন তো আসেনি, আরো মোট 5-6 জন আসেনি। মোট কতজনকে শিক্ষা দেন? 16 জন মতো। 16 জনকে শিক্ষা দেন, সবই কি লোকাল? হ্যাঁ, লোকাল, সেখানকার।
আর মানে পারিশ্রমিক কিরকম এদের? ওই প্রত্যেক ধরো না উঁচু ক্লাসে 250-300, যেরকম তাহলে যে 100, দিতে পারে। 150 যেরকমই। সবাই যে একই ক্লাস তো না, সবাই তো বিভিন্ন ক্লাসে, 7-এ পড়ে, তারপরে 4 আছে, 6 তার আছে। থেকে বড় কথা এখানে মানুষের আর্থিক অবস্থা তো খুব একটা ভালো নয়। এই যে টিউশনির কথা বলছেন না, এক একজন যদি শহরে হয় এক একজনের পেছনে 4-5 হাজার টাকা খরচা হয়, জানেন? এই যে ক্লাস 8 বলছেন, 8-এ 3-4 জন টিচার লাগে হ্যাঁ, শহরের আমি দিকে। সব রকম, আমি সব বিষয়ে দেখাই এদেরকে। অঙ্ক ইংরেজি সবই দেখিয়ে দেন? বাহ, খুব ভালো। আপনি তাহলে কতদূর পড়াশোনা করেছেন? আমি বিয়ে পাস করেছি। বিএ পাস করেছেন? আপনার বাড়ি এখানেই নাকি? না, এটা আমার হচ্ছে, বাবার বাড়ি হচ্ছে মৌসুনিতে, মৌসুমী আইল্যান্ডে। আর শ্বশুর বাড়ি হচ্ছে মেদিনীপুর। আর এখানে এখানে ওই ওই কাজের সুবিধায় এখানে আসা, এখানে থাকা। এটা এই যে এটা আমাদের না, এটা লিজে নেওয়া হয়েছে। আচ্ছা। এখানে আমরা এখানে চাষ করি, 7 বছরের জন্য লিজ নেওয়া হয়েছে। এটা আমরা মানে চাষবাস করি, থাকাও হয়। মানে বসে থাকবো কেন, ওই না না, ভালো করেছেন। আর টিউশনি পড়াচ্ছেন কত বছর ধরে? আমি আগে বিয়ের আগেও করাতাম বাড়িতে, বাবা মানে এখানে করাচ্ছেন কত এখানে বছর? 4 বছর করাচ্ছি। মানে এগুলো মানে টিউশনি করানো বা এই পড়ানো বা শেখানো, এই কাজটা শুধুমাত্র একটা পেশা না, এটা খুব একটা মহৎ কাজ। হ্যাঁ, মহৎ বলতে আমার খুব ভালো লাগে যে এমনি বসে থাকা থেকে আমার মনে হয় কিছু নিজের মনও মাইন্ডও ঠিক থাকে। পড়াশোনা করালেও সবটাই আমার মনে হয় বাইরের বসে আড্ডা না মারানো থেকে আমি যদি 2 ঘন্টা 3 ঘন্টা বাচ্চাদের সময় দিই, এতে মানে ওরাও পড়তে পারবে, নিজেরও সময়টা একটু ইয়ে হবে। এই জন্য আমার আর স্বাভাবিক উপার্জন হবে কিছু বিনিময়ের মাধ্যমে, কারণ এখানকার বাচ্চারা তো একদম মানে কি বলবো, অর্থনৈতিক দিক থেকে নিম্ন শ্রেণীর মানুষ। শহরের দিকে এর থেকে কি বলতো, প্রত্যেকটা বাচ্চার পিছনে অনেক খরচা হয়। হ্যাঁ। সেখানে প্রত্যেকটা বিষয়ের প্রতি তোমাকে আলাদা আলাদা করে টাকা খরচা করে ওদেরকে পড়াতে হবে। আর এখানে আমরাও পড়েছি এরকমই, একটা টিউশনে পড়তাম, সব রকম বিষয়ে দেখাতো। হ্যাঁ, এইরকম এখন গ্রামে দেখা যায়, এখন শহরে দেখা যায় না। আমরা যখন পড়তাম ছোটবেলায়, তখন আবার আমরা সব একসাথেই পড়তাম। হ্যাঁ, কিন্তু এখন ইদানিং কি হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের পিছনে তার আলাদা আলাদা বাড়িতে পড়াতে আসবে। যে এই একটা মান্থ হিসাব থাকে যে সপ্তাহে 2 দিন আসবে কি 3 দিন আসবে, তার পিছনে সেই রকমই টাকা দেবে। আচ্ছা এরকম, আচ্ছা। হ্যাঁ। আর এখানে আমাদের গ্রামে কি এত কেউ পারবে না, মাসে একটা হিসাব থাকে যে এই 1 মাস পড়ালে 200 টাকা কি 300 টাকা সব বিষয় দেখাবে। আচ্ছা, আবার ধর না পরীক্ষার সময় হলে বিকেলেও দেখাতে পারি। এই যেমন রবিবার আছে, দুবেলায় দেখান? 3 বেলাও হয়ে যায়। মানে কেমন, সকালে দেখাচ্ছি, রাতে দেখাচ্ছি। ধরো এই স্কুল ছুটি আছে, তখন কি করবো, এই বাচ্চা বাড়িতে তো ঘোরাঘুরি করবে, 2 ঘন্টা যদি দেখাতে পারি ওদেরই উপকার। আচ্ছা, ওই জন্য বিকেল বেলাও অনেক সময় ওদের করানো মানে হয়। পরীক্ষার সময় 3 বেলায় পড়ানো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের পড়ে কেমন লাগে বলো? দিদিমণি কেমন পড়াচ্ছে? খুবই ভালো পড়াচ্ছে। আর দিদিমণি তো খুব ভালো, আমি শুনলাম সবই। আর তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? টাটা টাটা করে দাও। ঠিক কোথা আছে, থেকে এসছো নাকি না? হ্যাঁ আসছি। বেশ ভালো, কিন্তু উনি বাড়িতে বসে না থেকে শিক্ষাদান করছেন কয়েকটা বাচ্চা বলতে 16 জন বাচ্চাকে। আর এটা বেশ ভালো লাগলো আমার কাছে এই বিষয়টা। আর এদিকে দেখুন, এই যে কাঁটা জবা ফুল আমাদের দিকে দেখাই যায় না এখন। আমি একবার ছাদে নিয়ে লাগিয়েছিলাম, তবে সেটাও বেশি দিন। আচ্ছা আচ্ছা, কাঁটা জবা না, এইটার কিছু একটা নাম আছে। এইটার কাঁটা জবাও হতে পারে। আর এদিকে বাড়ি থাকলেও পুরো শিমের গাছ উঠে গেছে বাড়িতে। এদিকে বাড়িগুলো দেখুন। ব্যাপার হচ্ছে, সুন্দরবনের প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের দৃশ্য একরকম, আর একদম শহর লাগোয়া বা পপুলার একটা জায়গা, জনপ্রিয় একটা জায়গা লাগোয়া গ্রামের দৃশ্য সম্পূর্ণ অন্যরকম। বকখালি একটা জনপ্রিয় জায়গা, যেখানে পর্যটন কেন্দ্র অনেক দিন ধরেই গড়ে উঠেছে। আর এখন বকখালি বেশ ভালো সমাদর পাচ্ছে এই পর্যটনের কারণে। তার পার্শ্ববর্তী গ্রামের দৃশ্য বা গল্প সম্পূর্ণ অন্যরকম। তবে একটু যদি ভেতরের দিকে ঢোকা যায়, যেমন আমি ভেতরের দিকে ঢুকেছি একটুখানি, তাহলে কিন্তু অন্যরকম দৃশ্য দেখা যাচ্ছে। আমি যেখান থেকে যাচ্ছি এখন দেখুন, ওপরে রোদ আর ভেতরে রোদের ছায়া পড়েছে দেখুন কেমন করে। ওপরে গাছগুলো পুরো বেষ্টনী দ্বারা ঘিরে রয়েছে। এই গাছগুলো দেখুন কেমনভাবে উঠেছে। পুরো জঙ্গল এরিয়া এটা। এখান থেকেই বাবারে, এটা পুরো রাস্তা শেষ হয়ে গেল। এখান থেকে এইরকম ভাঙাচোরা রাস্তা, এইরকম সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে যেতে হবে। বিশাল রোদ বাইরে, প্রখর রোদ, কিন্তু এখানে বেশ শীতল ছায়া। এই গাছের ছায়ায় রাস্তায় কিন্তু রোদ পড়েনি।
কয়েকটা বাড়ি রয়েছে, তারপরে এরকম পুরো ফাঁকা জায়গা, অনেকটা ফাঁকা জায়গা, পুরো বেনফিশ মৎস্য বন্দর পর্যন্ত এই রাস্তা দিয়ে যাওয়া যাবে। আর এইরকম ছায়া ঘন পথে পুরোপুরি যেতে হবে। অনেক দূর যেতে হবে নাকি বেনফিশ? আপনি 5 থেকে 7 মিনিট হাঁটলে পেয়ে যাবেন। 5 থেকে 7 মিনিট হাঁটলে বেনফিশ মৎস্য বন্দর। এই দিকটা দেখুন, সুন্দরবনের সেই গভীর জঙ্গলের লবণাম্ব উদ্ভিদগুলো এপাশে দেখতে পাওয়া যাবে। আর এটা হচ্ছে ছোট্ট একটা খাড়ি হবে হয়তো। হ্যাঁ, এগুলো ছোট ছোট খাড়ি, সুন্দরবনের ছোট খাড়ি। খাড়িগুলো এখন জল নেই, যেহেতু ভাটা, জোয়ার হলে আবার এগুলো জল চলে আসবে। আর এইরকম মনোরম পথ, পথটা দেখুন কতটা সরু এবং কীরকম ঘিরে রেখেছে গাছপালাগুলো। পথটাকে পুরো এরকম গোল করে আউশটারি দিয়ে ঘিরে রেখেছে। বেশ ভালো লাগছে কিন্তু এই পথে হাঁটতে। মানে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য অনেক মনোরম, এই নিয়ে কোনো কথা হবে না। সুন্দরবনের প্রকৃতির সঙ্গে অন্য প্রকৃতির, অন্য সমতলের প্রকৃতির কোনো পার্থক্য মানে কোনো মিল নেই। তার একটাই কারণ, এখানকার লবণাম্ব উদ্ভিদ। এই রাস্তায় দারুণ সুন্দর একটা দৃশ্য দেখা গেল। দেখুন কি সুন্দর আলপনা দিয়েছে। এখানে হয়তো কালী পুজো হয়েছিল, ওর জন্যে দারুণ সুন্দর আলপনা এখানে। আর এটা বেশ রঙিন আলপনা, পুরো ফেব্রিক দিয়ে তৈরি করা আলপনাটা। ভালো, বেশ সুন্দর লাগছে। হয়তো এখানে কালী পুজো হয়েছিল বা ওই রকম কোনো অনুষ্ঠানের জন্যই দেওয়া হয়েছে এখানে। আর এখান থেকে সরু পথ নেমে গেছে দেখুন, পুরো মাটির পথ, বৃষ্টির জন্য ইট দিয়ে দেওয়া হয়েছে একদিকে। এইখানে একটা বাড়ি চোখে পড়লো এইরকম, পুরো সুন্দরবনের বাড়ির মতো। আমি দেখাচ্ছি নেমে বাড়িটা, তবে যেখান থেকে নামছি পিছল খেলে পড়ে যাব। এই হচ্ছে বাড়ির অবস্থা, পুরো মাটির বাড়ি, ওপর টিন আর অ্যাসবেস্টস দেওয়া। আচ্ছা, এই জায়গাটা দেখুন, এটাও মাটির ঘর, ছোট্ট রান্নাঘর, এটা থাকার ঘর। আর এর মাঝখান থেকে যদি আমি যাই তাহলে ছোট্ট একটা পুকুর পাবো, যেটা এই বাড়ির পুকুর। প্রত্যেক বাড়িতে একটা করে পুকুর রয়েছে। আর এটা হয়তো জ্বালানি রাখার ঘর। এই দেখুন, ছোট্ট একটা পুকুর, পুকুরের পাশে এটা তাল গাছ। আর এই রকম পরিবেশ, মাটির আস্তরণ, এখানে চাচের বেড়া দেওয়া রয়েছে। আচ্ছা, এই পিলারটা হচ্ছে যেই পিলারগুলো কিনতে পাওয়া যায়, সীমানায় দেয় সেই পিলার। আর এখানে হচ্ছে পুরো মাটি, পুরোপুরি মাটির বাড়ি। আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন বসার আসন তাল পাতা দিয়ে তৈরি করা। এই রকম বাড়িঘর এখনও সুন্দরবনেই দেখা যায়। পশ্চিমবঙ্গের এরকম মাটির বাড়ি আর কোথাও দেখা যায় না। আদিবাসী গ্রামে, পুরুলিয়া, বাঁকুড়া, ওইসব দিকে যে মাটির বাড়িগুলো দেখা যায় সেগুলো অনেক মোটা লাল মাটির। আর এই রকম বাড়ি একমাত্র সুন্দরবনে দেখা যায়। আর এরকম হচ্ছে পরিবেশ। আমরা অনেকটা হেঁটে চলে এসেছি, মানে আমরা বলতে আমি অনেকটা হেঁটে চলে এসেছি, প্রায় আধ ঘন্টা হেঁটে চলে এসেছি। আর এখনও প্রায় আধ ঘন্টা হাঁটতে হবে, তাহলে আমরা হেনরিজ আইল্যান্ডে যেতে পারবো। তো হেনরিজ আইল্যান্ডে যদি আবার আধ ঘন্টা হেঁটে যাই, তারপরে আবার আসতে হবে, ওটা হচ্ছে মুশকিল। তো আমরা এই পথ দিয়ে আবার যেখানে আছি, ঘর নিয়েছি, সেখানে যাওয়ার চেষ্টা করছি। সেখানে গিয়ে হেনরিজ আইল্যান্ডে আসবো বিকেলবেলা। আর এখান থেকে পথটা দেখুন, আবার সেই রকম মনোরম পথ শুরু হয়ে গেল। টোটো যে আসছে এখান থেকে, এখন এরা সবাই সাইট সিনে যাচ্ছে। সাইট সিন বলতে বকখালি যে সাইট সিনগুলো হয় সেগুলোতে। তবে দেখুন পুরো এরকম অবস্থা। আর ওখানে মাছ ধরে নিয়ে আসছে ওই দাদা দিদি, মাছ ধরে নিয়ে আসছে। মাছ কি ধরা হয়ে গেছে না ধরতে যাচ্ছেন? কি কি ধরলেন একটু দেখাতে যাবে? দেখি কি কি মাছ ধরলেন। ও আচ্ছা, চিংড়ি মাছ শুধু আর একটা কাঁকড়া। এগুলো কি খাবেন না বিক্রি করবেন? বাড়ির জন্যে? ঠিক আছে, হচ্ছে বাড়িতে খাবার মাছ। সুন্দরবন অঞ্চলে এই বিষয়টা বেশ ভালো। মাছ মানে যারা একদম গ্রামীণ মানুষ, তাদের কিন্তু মাছ কিনে খেতে হয় না। নদী থাকলে সামনে নদী, পুকুরে তো মাছ ছেড়েই রেখে দেন, মাছ পোনা কিনে ছেড়ে রেখে দেন। আর নদী থাকলে নদী, এইরকমভাবে মাছ ধরেই হয়ে যায়। যে মাছ উঠবে সে মাছ, মানে ইচ্ছে মতো না যে আমরা বাজারে গেলাম আজকে ইলিশ মাছ খাবো, ইলিশ মাছই নিয়ে আসলাম, আজকে চিংড়ি নিয়ে আসলাম না। যেই মাছ উঠবে সেই মাছই খাবেন। এটা বেশ ভালো, মানে আগে থেকে ঠিক করা থাকে না কোন মাছ, যে মাছ জালে উঠবে সে মাছই রান্না হবে।
আর আমরা যে পথ দিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর পথ। গাছে ঘেরা ছায়ার মনোরম পথ। এই জায়গাটা দেখলে মনে হচ্ছে দুই দিক থেকে গাছ উঠে পুরো পথটাকে ঘিরে রেখেছে। আর এইখানে একটা বাড়ি রয়েছে, বাড়ির গেট হচ্ছে এটা। এই গেট খুলে তারপরে ওই বাড়িতে যেতে হবে। বাড়িতে যাওয়ার কিন্তু কোনো পথ নেই, দুই দিকে জলাশয়, মাঝখান থেকে যেই জায়গাটা রয়েছে জলাশয়কে পৃথক করেছে সেখান থেকেই ওই বাড়িতে যেতে হবে। আর এখান থেকে এইরকম সুন্দর পথ। আমি একটা জায়গার দৃশ্য আপনাদের দেখাচ্ছি, দেখুন এই জায়গাটার হাওয়া তো প্রচণ্ড রয়েছে এখানে, মানে রোদের প্রখর কিরণ আছে কিন্তু তার সাথে হাওয়া ভালো রয়েছে। আর দেখুন চারিপাশে সুন্দরবনের ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদ, আর তার মাঝখানে কতগুলো ঝিল বা বিল করা হয়েছে বা বাওর মতো করা হয়েছে এখানে মাছ চাষের জন্য। এগুলো কিন্তু মিষ্টি জল। আর ওইখানে একটা ছোট্ট ঘর যেটা পাহারা দেওয়ার জন্য। সুন্দরবনের বেশিরভাগ অঞ্চলেই কিন্তু নোনা জল পাওয়া যায়। নোনা জল বলতে যদি বৃষ্টি হয়, বৃষ্টির জল জমিয়ে রাখে মিষ্টি জল, তবেই চাষ হয়, যতদিন থাকবে এরকম সেরকম। আর সমুদ্রে, নদীতে সব জায়গায় নোনা জল। এই নোনা জল হওয়ার কারণে মিষ্টি জলের যে মাছ, সেই মাছটা চাষ করা খুব একটা হয় না। ওই জন্য বৃষ্টি যখন হয়, বৃষ্টির জল জমিয়ে এরকমভাবে রেখে দেন এনারা চাষের জন্যে। আর এরকম ইঞ্জিন ভ্যানে করেও এপাশ থেকে লোক যাতায়াত করে। এটা হচ্ছে লোকাল ট্রান্সপোর্ট। টোটো পুরোপুরি ট্যুরিস্টদের জন্য, মানে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আর ইঞ্জিন ভ্যান হচ্ছে এরকম লোকাল ট্রান্সপোর্ট। দেখুন কেমন দৃশ্য লাগছে এটা। হ্যাঁ, এই দৃশ্য দেখে পুরো তেলেনাপোতা আবিষ্কারের গল্পটা মনে পড়ছে। পুরো ঘন জঙ্গলের মধ্য দিয়ে পথ। যাই হোক, আমরা আরেকটু সামনের দিকে এগোই। এই ছিল সুন্দরবনের একটা জনপ্রিয় সমুদ্র সৈকত বকখালি, তার পার্শ্ববর্তী গ্রামের মানুষের ধর্মীয় বিশ্বাস, জীবনযাপন, তাদের সমস্ত কিছুই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।